বিদায় ঘণ্টা বেজে গেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। বিএনপির উচ্চ পর্যায় থেকে বার্তা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ছাড়ার মানসিক প্রস্তুতি নিতে শুরু করেছেন শাহাবুদ্দিন। শেষমেশ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আর বঙ্গভবনের নতুন দায়িত্বে আসছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। বঙ্গভবনের ভেতরে এখন চরম উত্তেজনা। যে কোনো মুহূর্তে আসতে পারে সেই মেগা ঘোষণা। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে এবার বিদায় নিতে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। একটিমাত্র ফেসবুক পোস্ট আর তাতেই বঙ্গভবনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। ক্ষমতার সর্বোচ্চ চেয়ার থেকে এবার হয়তো একেবারে কাঁদিয়ে বিদায় করা হচ্ছে চুপ্পুকে। আর সেই ফাঁকা চেয়ারে এবার এমন একজন বসতে যাচ্ছেন যাকে দেখলে পুরো ভারতের বুকের রক্ত হিম হয়ে যায়। স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যা কোনোদিন হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন, এইটা বলা যায় এখন 99% নিশ্চিত। চুপ্পুকে গ্রেফতার করতে হবে, আইনে আওতায় আনতে হবে। ওনার আমলনামা দেখতে হবে কার কার সাথে কথা বলেছেন। উনি একা না, আর অনেক লোক ওনার সাথে জড়িত। উনি গেলেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর, লন্ডন ফুর্তি করতে গেছেন। 4 দশক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদে কেঁদে সেই রোমহর্ষক সত্য স্বীকার করল ঘাতক মেজর মুজাফফর। জিয়াকে নিজ হাতে কেন তিনি শহীদ করেছিলেন, এর পেছনে কিভাবে কাজ করেছিল উগ্র বামপন্থী আদর্শ আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মাস্টার প্ল্যান। শেখ হাসিনা এবং ভারত, অর্থাৎ শেখ হাসিনা এবং ভারতের মাস্টার প্ল্যানেই এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অত্যন্ত নৃশংসভাবে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হয়। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাতক মোজাফফর হোসেন সে গ্রেফতারের পর রিমান্ডে স্বীকারোক্তি দিয়েছেন যে শেখ হাসিনা এবং ভারতের ষড়যন্ত্রেই থেকে শেষ করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। শেখ হাসিনার সাথে গোপন ফোনালাপি কি কাল হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের? তাকে কি শেষ পর্যন্ত চাপ দিয়ে অপসারণ করা হচ্ছে, নাকি তিনি নিজেই পদত্যাগের পথ বেছে নিচ্ছেন? দর্শক, 2024 সালের ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটকীয় ঘটনা ঘটে চলেছে। আর সেই রাজনৈতিক রোমাঞ্চের সবশেষ সংযোজন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ। বঙ্গভবনের নীরব কক্ষে বসে যিনি এতদিন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলে আসছিলেন, তিনি অবশেষে সরে দাঁড়াচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এই মুহূর্তেই কেন বাজলো তার এই আকস্মিক বিদায় ঘণ্টা? এটি কি তার স্বেচ্ছায় পদত্যাগ, নাকি কোনো জোরপূর্বক অপসারণ? চলুন পুরো বিষয়টি সহজভাবে বিশ্লেষণ করা যাক। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। বুধবার থেকেই রাজনৈতিক অঙ্গনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে তীব্র আলোচনা শুরু হয়। বেশ কিছু গণমাধ্যমে দাবি করা হয় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লন্ডনে রাষ্ট্রপতির একটি ফোনালাপি এই পরিস্থিতির সৃষ্টি করেছে। অনেকের মতে পদত্যাগের মূল অনুঘটক হিসেবে কাজ করেছে এই যোগাযোগই। যদিও রাষ্ট্রপতির পক্ষ থেকে শেখ হাসিনার সাথে ফোনালাপের বিষয়টিকে পুরোপুরি নাকচ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে অন্য কথা। তাদের মতে এই ঘটনার সূত্রপাত দিল্লি থেকে। কয়েকদিন আগে ভারত সরকারের আশ্রয়ে থাকা শেখ হাসিনা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘোষণা দেন তিনি আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আসবেন এবং আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যেই 2024 সালের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। শেখ হাসিনার এই একটি ঘোষণাতেই ঢাকায় নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে। একদিকে পরাজিত শক্তির নানা গুঞ্জন, অন্যদিকে সাধারণ মানুষ ও সরকারের ভেতর তৈরি হয় তীব্র ক্ষোভ। সবার মুখে একটাই প্রশ্ন, যে দল ও নেত্রীর বিরুদ্ধে হাজারো মানুষের রক্তের দাগ লেগে আছে, সেই বলয়ের শেষ প্রতিনিধি হিসেবে বঙ্গভবনের সর্বোচ্চ চেয়ারে একজন কিভাবে বহাল থাকেন? দর্শক, 2023 সালে শেখ হাসিনার একক সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। গণ অভ্যুত্থানের পর পুরো সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়লেও একমাত্র সাংবিধানিক পদ হিসেবে টিকেছিলেন তিনি। কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন নির্বাচিত সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বঙ্গভবনের ওপর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ ক্রমেই বাড়তে থাকে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী সরকার সরাসরি তাকে সরে দাঁড়ানোর বার্তা দেয়।
সাবেক প্রধানমন্ত্রী যখন দেশে ফেরার হুঁশিয়ারি দিচ্ছেন, তখন প্রশাসন বা রাষ্ট্রের সর্বোচ্চ পদে কোনো পুরনো মিত্র রেখে সরকার কোনো প্রকার রাজনৈতিক ঝুঁকি নিতে রাজি নয়। এখন প্রশ্ন উঠতে পারে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে রাষ্ট্র চলবে কিভাবে? সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেবেন জাতীয় সংসদের স্পিকারের কাছে। পদত্যাগপত্র জমা হওয়া মাত্রই স্বয়ংক্রিয়ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ হবেন অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি। নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনিই সামলাবেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিনের এই বিদায় শুধু একজন ব্যক্তির পদত্যাগের ঘটনা নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক সমীকরণ। এই পদত্যাগের মাধ্যমে বাংলাদেশের শাসন ব্যবস্থার শীর্ষ পর্যায় থেকে আওয়ামী লীগ আমলের শেষ প্রাতিষ্ঠানিক চিহ্নটুকুও আনুষ্ঠানিকভাবে মুছে যেতে চলেছে। তবে এটি ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল জনরায় নিয়ে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য এক বিশাল পরীক্ষা। শেখ হাসিনা যখন দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথা বলছেন, তখন রাজনৈতিক স্থায়িত্ব ও আইন শৃঙ্খলা রক্ষা করা নতুন সরকারের জন্য হবে অন্যতম বড় চ্যালেঞ্জ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ তারই সবশেষ উদাহরণ। বাংলাদেশের রাজনীতি এখন কোন দিকে মোড় নেয় তা দেখতে আমাদের চোখ রাখতেই হচ্ছে আগামী দিনগুলোর দিকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। দীর্ঘ ৪৫ বছর ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখের সামনে নাকের ডগায় ঘুরে বেরিয়েছেন তিনি, অথচ কেউ তাকে স্পর্শ পর্যন্ত করতে পারেনি। ব্যবহার করেছেন বিশেষ কোড নেম জন্ডু, নিয়মিত যাতায়াত করেছেন বিদেশে। এবার জানা গেল মোজাফফর হোসেন জড়িত ছিলেন ২৪ জুলাইয়ে শেখ হাসিনার করা দমনপীড়নের সঙ্গেও। জিয়ার মৃত্যুর পর থেকে আত্মগোপনে চলে যাওয়া মেজর মোজাফফর কিভাবে আবার সক্রিয় হলেন জুলাইয়ের রাজপথে? স্বৈরাচার হাসিনার সঙ্গে বা তার কতদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? এই রুদ্ধশ্বাস প্রশ্নগুলোর উত্তরই আজ আপনাদের সামনে আবার প্রকাশ করতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওটি দেখলে জানতে পারবেন কিভাবে যুগের পর যুগ জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করেছে ফ্যাসিবাদী শক্তি। শুনতে অবাক লাগলেও সত্যি, ১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়া এবং ২০২৪ সালের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথে হাজারো তরুণের রক্তে রঞ্জিত হওয়ার দুটি ঘটনায় একই সূত্রে গাথা, আর একই মাস্টারমাইন্ড দুটি ঘটনায় কলকাঠি নেড়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ডিবি পুলিশের ক্ষুরধারও তদন্তে এমন তথ্যই উঠে এসেছে। চট্টগ্রামের সার্কিট হাউসে একজন পথভ্রষ্ট সেনা কর্মকর্তার হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই হত্যাকাণ্ডের পর আদালত থেকে সাজা ঘোষণা করা হয় বেশ কয়েকজনের। তাদের মধ্যে অন্যতম প্রধান আসামি ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। বিচারের পর ৪ দশকের বেশি সময় পার হয়ে গেছে, সরকার এসেছে, সরকার গিয়েছে, কিন্তু মোজাফফর হোসেন কোথায় ছিলেন? তিনি কি বিদেশে পালিয়ে গিয়েছিলেন, নাকি অন্য কোনো দেশে নতুন পরিচয় নিয়ে বাস করছিলেন? মেজর মোজাফফর কোথাও পালিয়ে যাননি, বরং তিনি রূপ বদলেছিলেন। আন্তর্জাতিক ক্রাইম থ্রিলারের মতে তিনি নিজের পরিচয় গোপন করে ব্যবহার করতেন এক অদ্ভুত ছদ্মনাম জন্ডু। পশ্চিমা বিশ্বে জন্ডু শব্দটি ব্যবহার করা হয় অজ্ঞাত পরিচয় বা পরিচয়হীন ব্যক্তির ক্ষেত্রে। মোজাফফরও ঠিক একই নামের ঢাল বানিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, একজন সাজাপ্রাপ্ত শীর্ষ আসামি কিভাবে পাসপোর্ট ব্যবহার করে প্রকাশ্যে বিদেশে যাতায়াত করতেন? কিভাবে তিনি বছরের পর বছর ঢাকা, ব্যাংকক এবং ভারতের মধ্যে অবাধে ঘুরে বেড়ালেন? উত্তরটা খুবই স্পষ্ট, তার মাথার উপর ছিল বিশাল কোনো রাজনৈতিক ছত্রছায়া, এমন কোন অদৃশ্যের হাত যা তাকে রক্ষা করেছে, লালন পালন করেছে এবং সঠিক সময়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। এই রাজনৈতিক ছায়াটি আর কারো নয়, খোদ স্বৈরাচার হাসিনা আর আওয়ামী লীগের। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে হাসিনার স্বার্থ দিনের আলোর মতোই প্রমাণিত। তদন্তে দেখা যাচ্ছে জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যারা, তাদেরকে হাসিনা শেল্টার দিয়েছে জামাই আদরে। এখানেই শেষ নয়, অনুসন্ধানে উঠে আসছে আরো এক গভীর আন্তর্জাতিক সমীকরণ। একজন দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি কিভাবে দশকের পর দশক ধরে কেবল একটি ছদ্মনাম ব্যবহার করে দক্ষিণ এশিয়ার একাধিক দেশের নিরাপত্তা বলয় ভেদ করে চলাচল করলেন? তদন্ত কর্মকর্তারা মনে করছেন মেজর মোজাফফরের এই দীর্ঘ আত্মগোপনে কেবল কোনো ব্যক্তিবিশেষ নিজস্ব চালাকি ছিল না, এটি ছিল আন্তর্জাতিক একটি ডিপ স্টেট নেটওয়ার্কের সুপরিকল্পিত ছক। ব্যাংকক এবং দিল্লির মতো জায়গায় তার এই নিয়মিত যাতায়াত প্রমাণ করে বাংলাদেশের সীমানার বাইরেও তার জন্য প্রস্তুত ছিল একাধিক সেফ হাউস। যখনই দেশে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা কিংবা কোনো জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করার প্রয়োজন পড়েছে, তখনই এই ধরনের স্লিপার সেল বা শ্যাডো এজেন্টদের ঘুম ভাঙানো হয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমাদের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো কি সত্যি এতদিন অন্ধ ছিল, নাকি সংস্থাগুলোর ভেতরে কিছু প্রভাবশালী মহলকে দিয়ে মোজাফফরের মতো অপরাধীদের ফাইল বন্দী করে রাখা হয়েছিল? আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই তদন্তের মাধ্যমে একজন মোজাফফরের মুখোশী খুলছে না, বরং খুলে যাচ্ছে রাষ্ট্রযন্ত্রের ভেতরের সেই বিষাক্ত ক্ষত যা যুগের পর যুগ ধরে অপরাধীদের লালন করেছে। জন্ডু ছদ্মনামের পেছনে লুকিয়ে থাকা এই পুরো চক্রটি যখন উন্মোচিত হবে, তখন স্পষ্ট হয়ে যাবে বাংলাদেশের ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে গিয়ে কিভাবে আইনের শাসন এবং সার্বভৌমত্বকে বারবার বিকিয়ে দেওয়া হয়েছিল। ফিরে যায় ২০২৪ সালের জুলাই মাসে, বদলে গেল পরিস্থিতি। রাজপথে নেমে এলো লাখ লাখ ছাত্র জনতা। তৎকালীন ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে শুরু করলো মানবতা বিরোধী অপরাধ, ইতিহাসের অন্যতম নৃশংস দমনপীড়ন। এই জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের তদন্ত করতে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে উঠে এলো এক অবিশ্বাস্য সত্যি। মেজর মোজাফফর হোসেনকে জিয়া
জিয়া হত্যা মামলার দীর্ঘদিন ধরে পলাতক দেখানো হচ্ছিল, সেই মুজাফফর নাকি আবার সক্রিয় হয়ে উঠেছিলেন 2024 সালেই। 24-এর জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন স্বৈরাচার হাসিনার শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, ঠিক তখনই রাজপথের ছাত্র জনতার আন্দোলন নস্যাৎ করতে এই দীর্ঘদিনের অভিজ্ঞ ক্যাডারের পরামর্শ এবং কৌশল ব্যবহার করা হয়েছিল। ডিজিটাল ফরেনসিক এবং তদন্তকারী সংস্থার তথ্য মতে জন্ডু ছদ্মনামে গোপনে যোগাযোগ রাখছিল জুলাই মামলার অন্যতম অভিযুক্ত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। চিন্তা করে দেখুন একবার, একজন ব্যক্তি যিনি 1981 সালে রাষ্ট্রপতি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত, তিনি 2024 সালের জুলাই মাসে দেশের সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ পরিচালনার সময় পেছন থেকে নির্দেশনা বা পরামর্শ দিচ্ছেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে। চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনকালে সংগঠিত একাধিক মানবতাবিরোধী অপরাধের সঙ্গে এই মুজাফফরের সম্পর্ক পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন জাগে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একদলীয় শাসনের অধীনে কেন একজন পুরনো অপরাধীকে আবার ময়দানে নামানো হয়েছিল? আসলে মুজাফফর কেবল একজন সাধারণ কিলার ছিলেন না, তিনি ছিলেন এমন এক মাস্টারমাইন্ড ক্যাডারের অংশ যাদের কাজই ছিল রাজনৈতিক চক্রান্ত ঘটিয়ে একটি বিশেষ দলকে ক্ষমতায় আনা কিংবা তাদের ক্ষমতা টিকিয়ে রাখা। এবার আসুন মূল ষড়যন্ত্রের কেন্দ্রে নজর দেওয়া যাক। রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনৈতিক ট্রাইব্যুনালের তদন্তকারীর বড় অংশ যে প্রশ্নটি নিয়ে কাজ করছেন তা শুনে চমকে উঠবেন যে কেউ। প্রশ্নটি হলো 1981 সালে জিয়াউর রহমানের প্রাণ কেড়ে নেওয়া এবং 2024 সালে ছাত্র জনতাকে পাখির মতো মেরে ফেলা, এই দুটি ঘটনার মাস্টারমাইন্ড কি তবে একই মানসিকতার একই মানুষ? আসুন সমীকরণগুলো মেলাই। প্রথমত 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর মাধ্যমে সবচেয়ে বেশি লাভবান কারা হয়েছিল, কার রাজনৈতিক পথ মসৃণ হয়েছিল? ইতিহাস বলে জিয়ার মৃত্যুর পরে দেশে আবার এক বিশেষ রাজনৈতিক শক্তির পুনরুত্থান ঘটেছিল, যার প্রধান সুবিধাভোগী ছিলেন এই স্বৈরাচার হাসিনা। দ্বিতীয়ত, একজন সাজাপ্রাপ্ত আসামি কিভাবে হাসিনার 16 বছরের টানা শাসনামলে রাষ্ট্রীয় গোয়েন্দা। দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।